নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। বন্ধুরা, আজকে আমার নবদ্বীপ মায়াপুরের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো নবদ্বীপের যতগুলো দর্শনীয় মন্দির আছে সবগুলো, এবং ওখান থেকে তোমাদের টোটো ভাড়া কত লাগবে, মানে নবদ্বীপে যতগুলো মন্দির আছে সেইগুলো ঘুরতে তোমাদের টোটো ভাড়াই বা কত লাগবে সবকিছু শেয়ার করবো আজকে এই ভিডিওতে। তাহলে দেখতে থাকো আজকে আমার ভিডিওটা। বন্ধুরা, তোমাদের নবদ্বীপ যেতে গেলে যদি তোমরা কেউ মায়াপুর থেকে নবদ্বীপে যাও, তোমাদের কিন্তু এই লঞ্চ ঘাটে আসতে হবে। দেখতে পাচ্ছ মায়াপুর লঞ্চ ঘাট, আর এখানে লঞ্চের টিকিট মূল্য কিন্তু 10 টাকা করে। চলো তাহলে। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার পথে লঞ্চে তোমরা নদীর এরকম একটা মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু যেতে পারবে, আর যে দৃশ্যটা দেখতে কিন্তু তোমাদের ভীষণই ভালো লাগবে। মায়াপুর থেকে নবদ্বীপ যেতে গেলে তোমরা আরেকটা জিনিস কিন্তু দেখতে পারবে, সেটা হচ্ছে এই ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলনস্থল, যেটা দেখার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহী থাকে। বন্ধুরা, আমরা চলে এলাম কিন্তু এবার নবদ্বীপ ঘাটে। আর দেখতে পাচ্ছি নবদ্বীপ ঘাট থেকে কিন্তু ইসকন যে মন্দিরটা, এদিক দিয়ে দেখালে ইসকনের যে মন্দিরটা গম্বুজটা কিন্তু খুব ভালোভাবে এখানে দেখাতে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। চল আর বেশি এখানে দেরি করবো না, এবার যাওয়া যায়। আমরা গিয়ে প্রথমে একটা টোটো বুক করবো, টোটো বুক করে পুরো নবদ্বীপটা কিন্তু ঘুরবো। আমরা কিন্তু নবদ্বীপ ভ্রমণের প্রথম যে মন্দিরটা চলে এলাম সেটা হচ্ছে রাধারানী গুপ্ত বৃন্দাবন। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাধারানীর মন্দির, আর এর ঠিক নিচে রয়েছে গুপ্ত বৃন্দাবন। কিন্তু এই মন্দির দেখানোর আগে তোমাদের একবার বলে দিই, এই পুরো নবদ্বীপটা ঘুরতে আমাদের টোটো ভাড়া কত পড়েছে। আমাদের টোটো ভাড়া এক একটা টোটোতে পড়েছে কিন্তু 300 টাকা করে, যে টোটোতে আমরা কিন্তু 5 জন করে আছি। তো চলো এবার আমরা প্রথমে এই মন্দিরটা দেখে নিই কি কি আছে এখানে। এই মন্দিরটাকে রাধারানীর মন্দির বললেও অনেকে কিন্তু এই মন্দিরটাকে রাধা গোবিন্দজির মন্দিরও বলে। আর তোমরা দেখতেই পাচ্ছ এর প্রবেশদ্বারটা কত সুন্দর বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে কিন্তু সাজানো রয়েছে। এটাই কিন্তু রাধারানীর মূল মন্দির, যার মধ্যে সিংহাসনে সুসজ্জিতভাবে রয়েছে আমাদের রাধারানী। এই রাধারানীর মন্দিরের নিচেই রয়েছে কিন্তু গুপ্ত বৃন্দাবন, যেখানে তোমরা মাথাপিছু 10 টাকা দিয়ে এই গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করতে পারো। আর এই গুপ্ত বৃন্দাবনে কি কি আছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। আমরা এবার চলে এলাম নিমাইয়ের জন্মস্থান। তো চলো নিমাইয়ের জন্মস্থানে কি কি দেখার আছে সেটা একবার দেখে নিই। এটা হলো সেই বহু বছর পুরনো নিম গাছ, যার নিচে রয়েছে একটা ছোট্ট মন্দির, এবং এই ছোট্ট মন্দিরে বিরাজমান রয়েছেন সচিমাতা, এবং সচিমাতার কোলে রয়েছে আমাদের ছোট্ট গৌরাঙ্গ মহাপ্রভু। সচিমায়ের মন্দিরের পেছনে ঠিক রয়েছে একটা শিব মন্দির।
এই মন্দিরটা যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কিন্তু নাট মন্দির। আর এর মধ্যে রয়েছে রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু সুন্দর সুন্দর বিগ্রহ। এরপর আমরা পরবর্তী গন্তব্যস্থলে চলে এসেছিলাম নরহরি ধাম, যেখানে গেটের সামনে কিন্তু বড় বড় করে লেখাই ছিল যে এখানে বিনা টিকিটে প্রবেশ নিষেধ। তার জন্য আমরা চলে গেছিলাম কিন্তু টিকিট কাউন্টারে টিকিট কাটতে। নরহরি ধামে প্রবেশ করতে আমাদের কিন্তু মাথাপিছু 10 টাকা করে নিয়েছিল। এবার আমরা চলে এলাম কিন্তু নরহরি ধাম, যেটাকে কিন্তু 60 ফুট গৌরাঙ্গ বলা হয়। চলো এবার তাহলে নরহরি ধামটাও ঘুরে নেওয়া যায়। এই নরহরি ধামটায় ঢুকতে গেলে দেখতে পাচ্ছি এখানে একটা বেশ কি সুন্দর গুফা টাইপের করা আছে, এর ভেতর দিয়ে কিন্তু যেতে হবে। তবে এই ব্যাপারটা কিন্তু একটা থ্রিল টাইপের, যেরকম গুহার ভেতর দিয়ে যেটা আমার খুব ভালো লাগছে। তো দেখতেই পারলে পুরো গুফাটা দিয়ে বেরোলাম। আচ্ছা, এখানে ঢুকে প্রথমেই আমরা দেখতে পেলাম হচ্ছে রাধাকৃষ্ণের একটা বেশ লীলা টাইপের করেছে, বেশ একটা মানে এখানে চারিদিকটা দেখছো পুরো খাঁচা দিয়ে ঘেরা, আর রাধাকৃষ্ণের কিন্তু একটা লীলা রয়েছে। এই নরহরি ধামের পেছন দিকটা কিন্তু পুরোটাই বাগান, যে বাগানের মধ্যে ব্যারিকেড দিয়ে রাধাকৃষ্ণ এবং অন্যান্য আরও দেবদেবী কিন্তু মূর্তি ফুটিয়ে তোলা রয়েছে। এখানে কিন্তু একটা ভোগ প্রসাদের ব্যবস্থা করা আছে, এই ভোগ প্রসাদের জন্য কিন্তু আমাদের কাউন্টারে যোগাযোগ করতে হবে। এবার আমরা এলাম একটা মিউজিয়াম, এখানে কিন্তু একটা দেখলাম মিউজিয়াম আছে, মিউজিয়ামে বিভিন্ন লীলাক্ষেত্র খুব সুন্দর করে দেওয়ালে কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু দেবতাদের বিভিন্ন লীলাকে খুব সুন্দর করে কিন্তু দেওয়ালে ফুটিয়ে তোলা রয়েছে। এখানে একটা কিন্তু ছোট্ট গোপাল আছে, যাকে কিন্তু দোলনায় দোলানো যায়। চলো একবার দুলিয়ে নিই আমরা। আচ্ছা, এই গোপালের পাশে কিন্তু আর একটা ছোট্ট গোপাল আছে, চলো এগোটা একটু দেখে নিই। এই দেখো ছোট্ট একটা গোপাল লাড্ডু নিয়ে বসে আছে। আচ্ছা, এই একটা জিনিস বলার আছে, এই গোপালগুলো কিন্তু খুব জাগ্রত, শুনেছি নাকি এদের কাছে কিন্তু মনস্কামনা করা তখন কিন্তু অবশ্যই পূর্ণ হবে। এই গোপালগুলোর পাশে কিন্তু একটা নৃসিংহ দেব আছে, দেখো নৃসিংহ দেবটা। এখানে একটা জগন্নাথের মূর্তি আছে। এবার আমরা চলে এলাম এই নরহরি ধামের সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা, সেটা হচ্ছে এই 60 ফুট গৌরাঙ্গ। আচ্ছা, এবার আমরা চলে এলাম কিন্তু পোড়ামাতলায়। এই পোড়ামাতলাটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির, আর এটা একটা বটগাছের তলায় কিন্তু মন্দিরটা। চলো এবার দেখা যাক পোড়ামাতলাটা। এখান দিয়ে ডালা কিনে কিন্তু এখানে পুজো দেওয়া হয়, এখানে প্রচুর ডালার দোকান আছে। যেখান থেকে ফুল মালা সমস্ত বিক্রি হচ্ছে, এখান থেকে কিনে তোমরা পুজো দিতে পারবে। মন্দিরের পাশেই কিন্তু মিষ্টি বাতাসার দোকান আছে, ওখান থেকে তোমরা মিষ্টি বাতাসা কিনে কিন্তু পুজো দিতে পারো, তোমাদের এর জন্য কিন্তু বাইরে কোথাও যেতে হবে না। এই হচ্ছে পুরো মন্দিরটা, পোড়ামাতা মন্দির। এই পোড়ামায়ের মন্দিরটা রয়েছে বিশাল বড় বটগাছের তলায়, আর এই বটগাছটা কিন্তু বহু পুরনো, আর এই মন্দিরটা নিয়ে কিন্তু রয়েছে বহু পুরনো ইতিহাস। আমি আর সেই ইতিহাসের দিকে যাচ্ছি না, কিন্তু কোনো একটা কারণে এই মন্দিরটা কিন্তু
আগুনে জ্বলে গিয়েছিল। সেই থেকে এই মন্দিরটার নাম হয়েছে পোড়ামায়ের মন্দির। এই মন্দিরে কিন্তু প্রতিদিন নিয়মিত কিন্তু পুজো হয় এবং তার জন্য কিন্তু প্রত্যেক দিন বহু ভক্তের কিন্তু ভিড় লেগেই থাকে এবং এটি কিন্তু খুবই জাগ্রত একটি মন্দির। এই পোড়ামায়ের মন্দিরের প্রাঙ্গণে রয়েছে মা ভবতারিণীর মন্দির। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও একটি মন্দির, সেটি হলো বাবা মহাদেবের মন্দির। এখানে কিন্তু রয়েছে বিরাট বড় কিন্তু একটা শিবলিঙ্গ এবং এখানেও কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে পুজো হয়। আচ্ছা, আমরা এবার এলাম হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখতে। আর এই সোনার গৌরাঙ্গটা কিন্তু এই দুতলার উপরে আছে। এই সোনার গৌরাঙ্গ কিন্তু রূপোর সিংহাসনের মধ্যে রাখা রয়েছে। তাহলে চলো আমরা দেখি না সোনার গৌরাঙ্গটা। এই সোনার গৌরাঙ্গ দর্শন করতে গেলে তোমাদের কিন্তু মাথাপিছু 10 টাকার বিনিময়ে কিন্তু এখানে প্রবেশ করতে হবে। এই সোনার গৌরাঙ্গের মন্দিরটা কিন্তু পুরোটাই একটা রাজবাড়ির মতন, যার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 2-3টে দোকান। রূপোর সিংহাসনে সোনার গৌরাঙ্গ খুব সুন্দর করে সজ্জিত করা আছে। বাড়িতে নিয়ে যাবেন সকলকে। আর পাশেই রয়েছে একটা রাধাকৃষ্ণ যুগল মূর্তি। আমি কিন্তু এবার চলে এলাম সমাজবাড়ি আশ্রম। এবার চলো তোমাদের সমাজবাড়ি আশ্রমটা পুরো দেখিয়ে দিই। আর আমি কিন্তু প্রত্যেকটা দর্শনীয় স্থানকে খুব সুন্দর করে নাম দিয়ে তোমাদের বুঝিয়েছি, যাতে তোমরা যখন পরে আসবে তোমাদের অসুবিধা না হয়। সমাজবাড়ি আশ্রমের মূল প্রবেশদ্বারটা কিন্তু বিশাল বড় এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে কিন্তু প্রবেশদ্বারটা সাজানো রয়েছে। মূল মন্দির লাগোয়া রয়েছে বিশাল বড় একটা নাট মন্দির, যে নাট মন্দিরের প্রত্যেকটা পিলারে পাথর কেটে খোদাই করে রাখা রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এটা হলো মন্দির প্রাঙ্গণের বাইরের দিকটা, যেখানে বিভিন্ন গাছগাছালি দিয়ে খুবই সুন্দর করে সাজানো একটি পরিবেশ। তোমরা যদি এই সমাজবাড়িতে আসো, তোমাদের এখানকার শান্ত এবং নিরিবিলি পরিবেশটা ভীষণই ভালো লাগবে। নাট মন্দিরের একদম পাশেই রয়েছে শ্রী রাধারমণ চরণ দাসদেবের সমাধি মন্দির। আমরা এবার নবদ্বীপ ঘুরে কিন্তু চলে এলাম মায়াপুরে। এবার আমরা মায়াপুর ইস্কনের মধ্যে আবার চলে যাব। আর আজকে আমি তোমাদের দেখাবো মায়াপুরে ইস্কনের মধ্যে কি কি দেখার মতো দর্শনীয় স্থান আছে। আমি তোমাদের বলেছিলাম যে নবদ্বীপ থেকে ঘুরে আসার পর মায়াপুরের ইস্কনের মধ্যে যে কটা মন্দির আছে তোমাদের দেখাবো। তো প্রথমেই আমি চলে এলাম হচ্ছে প্রভুপাদের মন্দির। কিন্তু তার আগেই বলি কি প্রভুপাদের মন্দিরের ভেতরে কিন্তু কোনো ভিডিও ক্যামেরা এলাও নেই, তাই ভেতরে ভিডিওটা তোমরা দেখাতে পারবো না। তো চলো একবার তোমাদের বাইরে দিয়ে পুরো প্রভুপাদের মন্দিরটা দেখিয়ে দিই। প্রভুপাদের মন্দিরে যেহেতু মোবাইল ফোন, ব্যাগ, জুতো এইসব নিয়ে ঢোকা যেহেতু অ্যালাউ নেই, তার জন্য কিন্তু তোমরা মন্দিরের সামনে পেয়ে যাবে বেশ অনেকগুলো কাউন্টার, যেখানে তোমরা তোমাদের মোবাইল, ব্যাগ, জুতো সমস্ত কিন্তু জমা রাখতে পারো। আর তার জন্য কিন্তু তোমাদের কিন্তু 10 টাকা করে দিতে হবে। প্রভুপাদের মন্দিরের সামনে এই যে এখানে যে তো পুকুরটা দেখছো, এখানে কিন্তু চন্দন যাত্রার অনুষ্ঠানে কিন্তু নৌকা বিহার করা হয়। প্রভুপাদের মন্দিরের সামনে তোমরা দেখতে পাবে এরকম একটা কাউন্টার, যেখানে তোমরা পেয়ে যাবে ঠাকুরের বিভিন্ন রকম ফটো ফ্রেম, ভগবদ গীতা এবং প্রসাদ। তোমরা চাইলে কিন্তু এখান থেকে বাড়ির জন্য কিন্তু প্রসাদ কিনে নিয়ে যেতে পারো। আমরা এখন চলে এসেছি ইসকন মন্দিরের সামনে। ইসকন মন্দিরে দেখতে পাচ্ছ এখনো কিন্তু পুরোটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, এর কাজ এখনো অনেকটাই বাকি আছে ভেতরে। 2020 করোনার কারণে কিন্তু সমস্ত কাজ এখানে বন্ধ ছিল, তোমরা সেটা জানোই। এটা কিন্তু রিওপেনিং হওয়ার কথা ছিল 2024-এ, কিন্তু সেটা হয়নি। তারপর বলা হয়েছে 2026-এ এটা রিওপেনিং হবে, কিন্তু আমার মনে হয় না এটা 2026-এ রিওপেনিং হবে। এটা এখনো হতে চায়, কিন্তু কিছুটা বছর লেগে যেতে পারে। আর এখানে কিন্তু এখনো কিন্তু ভক্তদের ঢুকতে দেওয়া হয় মাথা পিছু 50 টাকার বিনিময়। আমরা আর ভেতরটা যাব না, আপাতত বাইরেটাই তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু যখন রিওপেনিং হবে তোমাদের অবশ্যই আমি তার জন্য একটা কিন্তু ভিডিও নিয়ে আসবো।
আমরা এবার চলে এলাম মায়াপুরে ইসকনের মধ্যে আরেকটি দর্শনীয় স্থান, সেটা হচ্ছে মায়াপুর ফুলডম থিয়েটার। এখানে কিন্তু সমুদ্র মন্থনের একটা 3D শো দেখানো হয়, যার টিকিট মূল্য কিন্তু মাথাপিছু 40 টাকা করে। তাহলে চলো 3D শোটা যদি মনে হয় ভিডিও ক্যামেরা ওখানে অ্যালাউ থাকবে ভেতরে, আমি তোমাদের অবশ্যই কিন্তু 3D শোটা দেখিয়ে দেবো। পেছনে রয়েছে টিকিট কাউন্টার, চলো আগে তাহলে টিকিটটা কেটে নেওয়া যাক। আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, মাথা পিছু 40 টাকা করে নিয়েছে, আর এটা কিন্তু 20 মিনিটের শো, আর ভেতরটা বললো পুরো ফুল এসি আছে। তাহলে চলো দেখা যাক সমুদ্র মন্থনে কি 3D শো দেখা যায়। এখানে এসে জানতে পারলাম যে যখন এই শোটা চলবে তখন কিন্তু কোনো ফটো বা ভিডিও করা কিন্তু চলবে না। আর সত্যি কথা বলতে শোটা কিন্তু অসাধারণ ছিল। ওটা দেখার পর আমরা জানতে পারলাম যে অনেক কিছু অজানা পৌরাণিক কাহিনী যেটা আমরা জানতাম না, সেটা এই ভিডিওটা দেখার পর আমরা বুঝতে পারলাম। মানে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের কাছে। তো যাই হোক, তোমাদেরও বলছি তোমরা যখনই কখনো মায়াপুর যদি আসো, তোমরা অন্তত কিন্তু এই ফুলডম থিয়েটারের শোটা কিন্তু দেখো। এবার আমি তোমাদের নিয়ে যাব ইসকনের মধ্যে আরেকটি দর্শনীয় স্থান, গৌশালা, যেখানে প্রচুর গরুদের রাখা হয়, গরুদের ওখানে পালন করা হয়। তোমরা যদি গোশালা যেতে চাও, এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা গিয়ে তোমরা টোটোতেও যেতে পারো, তোমরা আবার গরুর গাড়িতেও যেতে পারো। কিন্তু আমার মনে হয় কি বেস্ট জানো, যে এখানে তোমরা পায়ে হেঁটে গেলে সব থেকে ভালো, কারণ এই জায়গাটা এত শান্ত আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, এই তোমরা হেঁটে যেতে তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো এখান থেকে আমরা হেঁটেই আপাতত যাওয়া যাক গোশালার দিকে। তো তোমরা পেছনেই দেখতে পাচ্ছ গোশালার এন্ট্রি গেটটা। তাহলে চলো দেখা যাক গোশালার মধ্যে কি কি আছে। গোশালায় ঢুকেই তোমরা প্রথমেই দেখতে পাবে যে এখানে 2-3টে স্টল আছে, কিন্তু এখানকার স্টলে কি কি পাওয়া যায় সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আপাতত চলো গোশালাটা ঘুরে আসা যাক। এরকম একটা দোতলার ওপরে কিন্তু তোমাদের উঠে যেতে হবে, এর উপর সমস্ত গরুগুলো কিন্তু রাখা রয়েছে। গোশালার ভেতরে কোনো ভিডিও করা কিন্তু অ্যালাউ ছিল না। চাইলে তোমরা স্টিল ফটো তুলতে পারো, কিন্তু গোমাতা দিনই কিন্তু কোনো ভিডিও তোমরা করতে পারবে না। আমি কিন্তু এখানকার ওনারের কাছে রিকোয়েস্ট করেছিলাম, তাই জন্য তিনি আমাকে সামনের কয়েকটা গোমাতাকে ভিডিও করার কিন্তু অনুমতি উনি দিয়েছিলেন। তাই জন্য আমি তোমাদের বলি, এই গোশালাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, তাই তোমরা যখনই আসবে পুরো গোশালাটা কিন্তু ঘুরে নেবে, আর তোমাদের অবশ্যই কিন্তু এখানে আসলে ভালো লাগবে। এবার আমরা গোশালা থেকে বেরিয়ে চলে এলাম নিচের সেই স্টলগুলোতে, যে স্টলে তোমরা এখানকার গোশালার গরুর দুধেরই তৈরি ঘি থেকে শুরু করে মাখন, দই, লাস্সি, ক্ষীর সমস্ত কিন্তু কিছু পেয়ে যাবে, এবং এগুলোর কেমন কি দাম সেইগুলো কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম। আমরা কিন্তু এখান থেকে একটা ক্ষীর নিয়ে নিলাম, ক্ষীরগুলো আমাদের নিল কিন্তু 50 টাকা করে। চলো একবার খেয়ে দেখি ক্ষীরগুলো কেমন খেতে। বেশ খেতে ভালো, চলো তোমরা কিন্তু এটা কিনে খেতে পারো। এবার আমরা একটা টক দইয়ের ঘোল টেস্ট করে দেখবো। আমরা এখানে কিন্তু লস্যিও টেস্ট করে নিলাম, লস্যিগুলো খেতে ভালো কিন্তু বেশ টক আছে, তবু তোমরা একবার খেয়ে টেস্ট করে নিতে পারো। তাহলে বন্ধুরা, আমার মায়াপুর নবদ্বীপের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। আর যদি তোমাদের আমার এই মায়াপুর নবদ্বীপের ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে, নতুন কোনো একটা জায়গায়। এখনকার মতন বাই।